আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছ টাইপ 2 এর এমসিকিউ সমাধান করব ক্ষেত্রফল সংক্রান্ত। তাহলে চলো আমরা প্রশ্নগুলোর সমাধান শুরু করি। আমাদের প্রথম প্রশ্নে থাকছে কি, আমরা একটু দেখে নিই। দেখো, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো আমাদের এখানে বলা হচ্ছে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো তুমি যদি একটু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা দেখো, এই ধরনের হবে, যার এটা যদি সমকোণ হয় তাহলে এ বি সি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের সমান সমান বাহু কোন দুইটা হবে বলো তো? এই বাহুটা আর এই বাহুটার সমান। তাহলে এইটাকে বলা হয়েছে 12, তাহলে এইটাও হবে 12। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এখানে ভূমিও 12, উচ্চতাও 12, তাহলে সূত্র হবে কি হাফ ইন্টু ভূমি কত 12 গুণ হচ্ছে 12। তাহলে 12 আর 12 গুণ করলে কত হয়? 144। তাহলে হাফ ইন্টু 144, এই 144কে 2 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 72। অথবা তুমি এইখানে যদি কাটাকাটি করো তাহলে 6 6 12 কত 72, যেভাবে অ্যান্সার করতে সুবিধা হয়। তাহলে আমরা অ্যান্সার কত পাচ্ছি বলো তো? 72, অর্থাৎ গ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা যদি পরের প্রশ্নটিতে যাই, আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে কি যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো আমরা জানি যে একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য আর এদের মধ্যবর্তী কোণ জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থেটা, হাফ ইন্টু এ বি সাইন থেটা। এখানে এ আর বি, এ এবং বি এরা হচ্ছে দুইটা বাহু, যে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং এর মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন থেটা। তাহলে হাফ ইন্টু এর ভ্যালু কত 6 ইন্টু বি এর ভ্যালু কত 7, সাইন থেটা, সাইন কত ডিগ্রি বলো তো? সাইন 60 ডিগ্রি। এখানে লিখবো হচ্ছে সাইন 60 ডিগ্রি। আচ্ছা, 6 7 42, তাকে 2 দিয়ে ভাগ করো, হয়ে যাবে 21 ইন্টু সাইন 60 মান হচ্ছে √3/2, কত হচ্ছে? √3/2। তো এইটাকে আমরা হিসাব করলে পাচ্ছি কত? ক্যালকুলেটর হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে 18.1865, তার মানে তুমি 18.19 লিখতে পারবা। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা একটা অ্যান্সারটা দেখে নিই, কোথায় আছে বলো তো? অ্যান্সার আছে হচ্ছে গতে। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। আমরা যদি পরের প্রশ্নটি দেখি যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ? যদি আমরা একটা বর্গক্ষেত্রকে এখানে একটু আঁকার চেষ্টা করি, এটা একটা বর্গ। তো মনে করো যে এটা একটা বর্গ, আর এই বর্গের কর্ণের সমান দৈর্ঘ্য নিয়ে যদি আমি আর একটা বর্গ আঁকি, কর্ণ কোনটা? ধরো যে এখানে একটা বর্গ ছিল, প্রথমে মনে করি যে এ বি সি ডি একটা বর্গ। তাহলে এই বর্গের কর্ণ হচ্ছে এসি, তাহলে এসি এর সমান যদি আমি দৈর্ঘ্য নিয়ে দেখো, এই যে আরেকটা বর্গ আঁকছি, এই যে, তাহলে বলা হয়েছে যে এই বর্গের এইটা কত গুণ হবে? মূল যে বর্গটা এবিসিডি, সেটা হচ্ছে মনে করো এ ই এফ সি, এ ই এফ সি, এই যে বর্গটা, এই বর্গটার ক্ষেত্রফলের কত গুণ হবে? তাহলে এই আমরা যদি বর্গের বাহুর দৈর্ঘ্যকে এ ধরি, বর্গের বাহুর দৈর্ঘ্যকে যদি আমি এ একক ধরি, তাহলে এ একক হলে এর কর্ণের সূত্র হচ্ছে √2 ইন্টু এ। যদি এটা পিথাগোরাস দিয়ে দিলে, সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সূত্র ব্যবহার করলে আসে, তাহলে আমরা সহজে জানি যে বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a। তাহলে ধরো যে এই এবিসিডি বর্গের বাহুর দৈর্ঘ্য তুমি এ ধরলে, এর ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার হবে। কী হবে বলো তো? এ স্কোয়ার হবে। আর এই যে বর্গ কর্ণের দৈর্ঘ্য যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে √2a হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে √2a এর উপর হোল স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার। দেখো, ক্ষেত্রফল যখন মূল বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হচ্ছে 2a স্কোয়ার। তাহলে এই 2a স্কোয়ার এ স্কোয়ারের কত গুণ? দেখো তো, এখানে 2a স্কোয়ার, এখানে হচ্ছে a স্কোয়ার, তাহলে এইটার অর্ধেক হচ্ছে এটা, এইটার অর্ধেক এইটা, আর এইটার দ্বিগুণ হচ্ছে এটা, অর্থাৎ মূল বর্গ এ বি সি ডি এর দ্বিগুণ হচ্ছে এ ই এফ সি, আর এ ই এফ সি এর অর্ধেক হচ্ছে এ বি সি ডি। তা আমাকে বলা হয়েছে যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ, অর্থাৎ এইটার এইটা কত গুণ, বড়টার ছোটটা কত গুণ। দেখো, বড়টার ছোটটা কত গুণ বলো? এটা অর্ধেক, তাহলে হাফ গুণ। তাহলে আমরা কি বলবো? যে এটা হচ্ছে হাফ গুণ, 1/2 গুণ। আমরা যদি পরের প্রশ্নটা একটু দেখি, আমাদের পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, এখানে সামান্তরিক BCFE, সামান্তরিক BCFE, এই সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার। এসি কি? এসি এর মধ্যবিন্দু বলা হয়েছে পি, তার মানে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি। তাহলে ত্রিভুজ
এ বি পি, ত্রিভুজ এ বি পি এর ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে। একটু ভালো করে খেয়াল করো, এটা করার জন্য আমাদের এই যে একটা আমরা সামান্তরিক দেখতে পাচ্ছি, দেখো এটা কি একটা সামান্তরিক। তো সামান্তরিকের মধ্যে একটা কি আছে, ত্রিভুজ আছে। তো সামান্তরিকের যে ভূমি আর ত্রিভুজের যদি ভূমি একই হয়, সামান্তরিকের ভূমি আর ত্রিভুজের ভূমি যদি একই হয়, তাহলে সামান্তরিকের মধ্যে যদি কোনো ত্রিভুজের আঁকো তুমি, সেই সামান্তরিকের উচ্চতা ত্রিভুজের উচ্চতাও যদি সেম হয়, তাহলে এইখানে যে ক্ষেত্রফলটা আমরা পাবো ত্রিভুজের, সেই ক্ষেত্রফলটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এইখানে খেয়াল করে দেখো যে এই যে ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজটা বিসিএফই এর ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে, 120। তাহলে 120কে ভাগ করবা 2 দিয়ে, কত পাবা, 60। তার মানে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক, তার মানে 60 বর্গ সেন্টিমিটার। এরপর আমাদের প্রশ্নে বলছে যে কোনটা বলতো, প্রশ্নে আমাদের চাওয়া হয়েছে হচ্ছে এ বি পি, এইটার ক্ষেত্রফল বের করতে বলছে, এ বি পি। ভালো করে বুঝো, এই পি আবার এসি এর মধ্যবিন্দু, পি যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে বিপিটা হচ্ছে মধ্যমা। একটা মধ্যমা ত্রিভুজটিকে সমান দুইটা ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখানে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম কত, 60। তাহলে 60কে আবার আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ক্ষেত্রফল দুইটা ত্রিভুজে বিভক্ত করে। তাহলে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছ কত, 30। এই 30 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা, এই 30 বর্গ সেন্টিমিটার। আমরা পরের প্রশ্নটা দেখি। দেখো একটি সামান্তরিকের ভূমি কি বলা হয়েছে এখানে, 12 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি আর কি করতে হবে, তার সাথে উচ্চতাকে গুণ করতে হবে, তাহলে তুমি সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবা। তাহলে ভূমি কত আছে এখানে বলো তো, 12, আর উচ্চতা কত আছে, 8। তাহলে 8 12 গুণ করে দাও, 96, তাহলে 96 বর্গ সেন্টিমিটার হবে আমাদের এই জায়গার যে অ্যান্সারটা। তাহলে কত পাচ্ছি, এই খ 96 বর্গ সেন্টিমিটার। আরও একটা চিত্র দেখতে পাচ্ছ আগের চিত্রটার মতো, ভালো করে খেয়াল করো যে আমরা দেখতে পাচ্ছি একটা সামান্তরিক, তার মধ্যে একটা ত্রিভুজ। কিছুক্ষণ আগে আমরা এই ধরনের একটা কেস সলভ করলাম। দেখো এইখানে এই এই যে একটা সামান্তরিক দেখতে পাচ্ছ, এই সামান্তরিকের মধ্যে একটা ত্রিভুজ আছে, যেখানে সামান্তরিক এর ভূমি আর ত্রিভুজের ভূমি একই, এবং এই ত্রিভুজের উচ্চতা সামান্তরিক উচ্চতা সমান হলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ 120কে তুমি 2 দিয়ে ভাগ করলে অর্ধেক পাবা, সেটা পাবো কত, 60। এই 60 হচ্ছে আমাদের এখানকার কোশ্চেনের অ্যান্সার। এই দেখো এই যে 60, এই যে খ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আমরা পরের কোশ্চেনটি দেখি, কোশ্চেন নাম্বার 17। দেখো এই কোশ্চেনে বলা হয়েছে যে এ বি সি একটি আয়তক্ষেত্র। তাহলে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, ভালো কথা। ত্রিভুজ এ ডিই, ত্রিভুজ এ ডিই, এই যে ত্রিভুজটা দেখো, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি, কার সমান হবে, ভালো করে খেয়াল করো। এই ত্রিভুজের এই যে অংশটা তুমি যদি ভালো করে দেখো যে এইটাকে আর এটাকে সমান বলা হয়েছে, তাহলে এইটা যেহেতু আয়তক্ষেত্র বলা হয়েছে, এইটা আর এটাও সমান হবে। আবার দেখো এখান থেকে লম্ব টানার কারণে এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ হবে, আর এখানে হচ্ছে একান্তর কোণ হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম। তার মানে আমি যদি রেড মার্ক করে দিই একটু, এই যে ত্রিভুজটা ডিএফসি, এই ত্রিভুজটা আর এখানকার যে ত্রিভুজটা বিইএফ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। তার মানে এই অংশটাকে কেটে এনে এখানে বসানো হয়েছে। তাহলে তুমি খেয়াল করে দেখো, এই আয়তক্ষেত্রের এই অংশটাকে কেটে যদি এখানে এনে বসানো হয়, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হবে, কারণ এই অংশটা যখন এখানে আসবে সেটা আয়তক্ষেত্রের যে অংশ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তার মানে এ বি সি ডি এইটার ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা অ্যান্সারটা কি বলতে পারি, যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন হবে, হবে হচ্ছে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তার মানে অ্যান্সার হচ্ছে ক। যদি অ্যান্সার ক হয়, বাকিগুলো বুঝবা যে অ্যান্সার হবে না, এগুলো একটাও সঠিক না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি, একটা সামান্তরিক। দেখো একটা সামান্তরিক দেখা যাচ্ছে এখানে, আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে সেটা আমরা দেখব, যে এই সামান্তরিকের কোন কোন ইনফরমেশন আমাদের লাগবে। দেখো এবিসিডি একটি সামান্তরিক, বুঝলাম যে এবিসিডি একটা সামান্তরিক। এখানে এ বি ডি, এ বি ডি এর ক্ষেত্রফল নিচের কোনটি, এবিডি কই, চলো তো দেখি এবিডি কই, এ বি ডি। আচ্ছা, এ বি ডি দেখো তো,
এই সামান্তরিকের কর্ণ, আর এটা উচ্চতা ধরো, এটা উচ্চতা ধরো, এটা কি সামান্তরিক কর্ণ না? সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এইখানে যে ক্ষেত্রফলটা, এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলেরই অর্ধেক। সামান্তরিক ক্ষেত্রফলের কি হবে? অর্ধেক। তাহলে এই যে ত্রিভুজ এ বি ডি, এই এবিডি এর ক্ষেত্রফল হবে কি? এবিসিডি সামান্তরিকের অর্ধেক। তাহলে এবিসিডি এর অর্ধেক হবে যে হাফ ইন্টু এবিসিডি, হাফ ইন্টু এই সামান্তরিক বা এই সিম্বল দিয়ে আমরা চতুর্ভুজ বা সামান্তরিক বুঝবো, সামান্তরিক এবিসিডি এর অর্ধেক। তাহলে এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে আসো এই কোশ্চেনটা সলভ করি, যে সম উচ্চতা, দেখো প্রশ্নে কি বলা হচ্ছে, সম উচ্চতার ত্রিভুজ এবিসি, সম উচ্চতার ত্রিভুজ এবিসি এর ভূমি হচ্ছে বিসি, ভূমি কি? বিসি। এর অর্ধেকের উপর অঙ্কিত, এর অর্ধেকের উপর অঙ্কিত সামান্তরিক ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, তাহলে ত্রিভুজ এবিসি, আমি একটা র্যান্ডম ত্রিভুজ একটু এখানে তৈরি করে নিই। ধরো এইটা একটা ত্রিভুজ, তার নাম দাও এ বি সি। ওকে, এইবার এই ত্রিভুজের ভূমি বিসি, এই ভূমিটা বিসি, ঠিক আছে। বিসি এর অর্ধেকের উপর অঙ্কিত সামান্তরিক ক্ষেত্র, এই হলো বিসি এর অর্ধেক, নাও এটা নিলাম অর্ধেক। তুমি জানো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে এই যে এখান থেকে যদি সামান্তরিক আঁকো, তাহলে কেমন হবে? এরকম হবে, এদিকে যাবে। এই যে গেল সামান্তরিকের, যোগ করে দাও, এটা হবে সামান্তরিক। এখানে একটা বিন্দু দিয়ে দাও, মনে করো এ বি ই এফ। এই এ বি ই এফ একটা সামান্তরিক। এই এ ই বি এফ এর সামান্তরিকের ক্ষেত্রফলটা কেমন হবে খেয়াল করে দেখো। এখানে একটা ত্রিভুজ আছে, এই যে আমি স্টার মার্ক করলাম, আর এইখানে একটা ত্রিভুজ আছে, এই যে স্টার মার্ক করলাম। এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম, মানে এদের ক্ষেত্রফল সমান। তাহলে এই এটাকে ধরো 1 নম্বর ত্রিভুজ। এই 1 নম্বর ত্রিভুজটাকে যখন তুমি 2 নম্বর ত্রিভুজের মধ্যে সেট করবা, তখন এই মূল ত্রিভুজের অংশটাই কিন্তু এটা হয়ে যাবে। তাহলে আমরা মধ্যবিন্দুকে যে সামান্তরিকটা আঁকবো, সেটা হবে ত্রিভুজের যা ক্ষেত্রফল ছিল এবিসি, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। কারণ এই ত্রিভুজেরই একটা অংশ যে ওখানে উঠে সামান্তরিক তৈরি করলো। তাহলে আমরা পাচ্ছি ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কি বলতো, এই এবিসি এর ভূমি বিসি এর অর্ধেকের উপর অঙ্কিত সামান্তরিক ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। ত্রিভুজটির ক্ষেত্রফলের সমান যদি হয়, অর্ধেক হওয়ার কোনো সুযোগ নেই, এটা অ্যান্সার হবে না। যদি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হওয়ারও কোনো সুযোগ নেই। তার মানে এখানে আমাদের একটাই মাত্র সঠিক উত্তর, সেটা হচ্ছে ক। তাহলে ক পাচ্ছি কোথায়? এই যে হচ্ছে ক। ক বলতে 1 নম্বরটা আছে কতে, তাই ক হচ্ছে সঠিক উত্তর। এরপর একটা উদ্দীপক দেখো, এই উদ্দীপকে আমাদের বলেছে নিচে তথ্যের আলোকে 20 এবং 21 নম্বর প্রশ্নের উত্তর দাও। এই উদ্দীপকের তথ্যগুলো একটু দেখো। তো আমরা যদি একটু তথ্যগুলো দেখি, এই দেখো এইটা একটা রম্বস অথবা রম্বসের মতো, যাই হোক এটা রম্বস, হ্যাঁ কর্ণ দুইটা আলাদা। তাহলে এই যে হচ্ছে একটা 12 সেন্টিমিটার, একটা হচ্ছে এটা হচ্ছে 24 সেন্টিমিটার, এসি কর্ণ 24, আর বিডি কর্ণ হচ্ছে 18। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা যে রম্বস কি না আমরা এখনো কিন্তু নিশ্চিত না, এটা প্রশ্ন দেখে আমরা বুঝতে পারবো। এই দেখো প্রশ্নে যেহেতু বলছে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কত, তাহলে এটা একটা রম্বস, আমরা এখন নিশ্চিত। তো এখন খেয়াল করো, রম্বসের ক্ষেত্রফল যদি বের করতে বলা হয়, তাহলে আমরা একটু দেখি। দেখো এই যে বিডি কর্ণ কত ছিল? 18, আর এসি কর্ণ কত ছিল? 24। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে 18-র এই পাশে হয়ে যাবে 9, আর এই পাশে হয়ে যাবে 9, আর এই 24-এর এই সাইডে হবে 12, আর এই সাইডে হবে 12। আর মনে করো ও বিন্দু তারা দ্বিখণ্ডিত হয়ে গেল। এখন আমরা জানি রম্বসের ক্ষেত্রফল বের করতে বলতে, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে খুবই সহজ একটা সূত্র, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে এখানে 24 আর 18, 24 গুণ 18, এই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে যদি আমরা একটু হিসাব করি, আমরা পাচ্ছি 216। কত পাচ্ছি বলো তো? 216। এই হচ্ছে আমাদের অ্যান্সার। মনে রাখো যে আমরা 20 নম্বর কোশ্চেন অ্যান্সার পেলাম হচ্ছে 216। আমরা একসাথে 21 নম্বর কোশ্চেনটার অ্যান্সারও বের করতে চাই। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই রম্বসটার পরিসীমা কত, ভালো করে বুঝো। এই হিসাব কিতাব করছে আমরা হচ্ছে কিসের জন্য বলো তো? পরিসীমা বের করার জন্য। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে রম্বসের কর্ণদ্বয় হাফ ইন্টু d1 ইন্টু dt, অর্থাৎ ডায়াগোনাল 1 আর ডায়াগোনাল 2, এটাকে মাল্টিপ্লাই করলে, হাফ দিয়ে ডিভাইড করলে তুমি হচ্ছে
এরিয়া পেয়ে যাবে একটা রম্বসের। ওকে, আচ্ছা এবার আসো এইটার পরিসীমা বের করার জন্য আমরা বলছিলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটা কিন্তু সমকোণ, এই কোণটা কি বলতো সমকোণ, তাহলে এটা হয়ে যাচ্ছে অতিভুজ। এটা কি হচ্ছে অতিভুজ। তা আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে এ বি স্কোয়ার সমান হচ্ছে এ ও স্কোয়ার প্লাস হচ্ছে বি ও স্কোয়ার। এবার দেখো এদের মান আমাদের জানা আছে, এ স্কোয়ারটাকে ওই পাশে পাঠায় রুট করে দাও, তাহলে এ বি সমান সমান রুট ওভার, এখানে মান হচ্ছে 12, তাহলে 12কে তুমি যদি স্কোয়ার করো আর এখানে হচ্ছে 9কেও স্কোয়ার করো, তাহলে হিসাব করলে কত পাচ্ছি আমরা, এখানে এ বি সমান হচ্ছে রুট ওভার 12 স্কোয়ার করলে হয় 144 আর 9 স্কোয়ার করলে হয় 81। তাহলে আমরা পাচ্ছি কত বলতো, তাহলে এ বি সমান সমান রুট ওভার পাচ্ছি হচ্ছে 225, তো 225 রুট করে দাও, পাচ্ছ কত 15, এই যে 15 পাচ্ছে কি এই এ বি এর দৈর্ঘ্য। তাহলে এ বি এর দৈর্ঘ্য যদি 15 হয়, বিসি এর দৈর্ঘ্য হবে 15, সিডি এর দৈর্ঘ্য হবে 15 আর এডি এর দৈর্ঘ্য হবে 15। তাহলে পরিসীমা মানে এই চারটার যোগফল, অর্থাৎ 4 গুণ 15 বা 15 যোগ 15 যোগ 15 যোগ 15, এইভাবে হিসাব করলে তুমি পাচ্ছ হচ্ছে 60। তাহলে এই যে 60, এই 60 সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের রম্বসের পরিসীমা, আর 216 এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। চলো এবার আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়েছিলাম 216, অর্থাৎ 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ, আর পরিসীমা পেয়েছিলাম 60, অর্থাৎ এখানকার আমাদের 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ। এরপরে আমরা আরেকটা প্রশ্ন একটু দেখি। এখানেও আমাদের উদ্দীপক থেকে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, নিজের তথ্যের আলোকে 22 এবং 23 নম্বর প্রশ্ন উত্তর দাও। ভালো করে খেয়াল করো, এই জায়গাতে এ বি স্কোয়ার সমান কত বলছে, তো এ বি স্কোয়ার এটা হচ্ছে এ বি, এটাকে যদি আমি আর এটা হচ্ছে অতিভুজ, যদি লম্ব হয়, এটা যদি লম্ব হয় 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এসি হচ্ছে অতিভুজ, আর এখানে হচ্ছে বিসি হচ্ছে ভূমি, বা ভূমি ধরতে পারো, এ থেটার সাপেক্ষে লম্ব ভূমি চেঞ্জ হয়। তাহলে এখানে এসি স্কোয়ার আমরা ফর্মুলা জানি কি, এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। এই যে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে আমার লাগবে হচ্ছে এবির মান, তাহলে বিসিকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান সমান হচ্ছে এবি স্কোয়ার। দেখো তো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার মান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এখানে আসে না, এই ক নাম্বারটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে বলছে কি, পরের প্রশ্নটি আমরা দেখব। পরের প্রশ্নে কি বলা হয়েছে যে 23 নম্বর কোশ্চেন, এই চিত্র দরকার হবে। বলা হয়েছে কি যে কোণ এসিডি, এই যে এ সি ডি এই কোণটা, এটাকে বলা হয় বহিস্থ কোণ। ত্রিভুজের যে কোনো বাহুকে যে কোনো একদিকে বাড়ালে একটা বহিস্থ কোণ তৈরি হয়, আর আমরা জানি বহিস্থ কোণের মান এই সন্নিহিত কোণটা বাদ দিয়ে বিপরীত দিকে যে অন্তস্থ কোণ দুইটি আছে সেই দুইটা কোণের যোগফলের সমান, অর্থাৎ কোণ বি আর কোণ সি যোগ করলে হবে কোণ এসিডি এর সমান। তাহলে কোণ বি আর কোণ সি কোথায় আছে দেখি, কোণ বি, বি এর নাম হচ্ছে এ বি সি, কোণ এ বি সি এই যে পাচ্ছি প্রথমটা, ঠিক আছে, কোণ বিএসি, হ্যাঁ এই যে গ নাম্বার হচ্ছে আমাদের এই কোশ্চেন অ্যান্সার, এ বি সি এই বি কোণটা, আর হচ্ছে বিএসি, বিএসি হচ্ছে এ কোণটা। তার মানে কোণ এ আর কোণ বি যোগ করলে কোণ এসিডি এর সমান হবে, বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আমরা আরও একটা উদ্দীপক পেলাম, এখানে আরও একটা উদ্দীপকে একটা চিত্র পাওয়া যাচ্ছে এবং চিত্র থেকে আমরা দুইটি কোশ্চেনের অ্যান্সার করব। তাহলে চলো একটু হিসাব করা যাক। এইখানে আমাদের বলা হয়েছে যে চিত্রের আলোকে 24 এবং 25 নম্বর প্রশ্ন উত্তর দাও। এখানে বলা হচ্ছে পিডি সমান কিউডি, পিডি সমান কি বলতো কিউডি। আচ্ছা এই হচ্ছে পিডি আর এই হচ্ছে কিউডি, তার মানে ডি হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু, খুব ভালো কথা। এরপরে পিই সমান ইআর, পিই সমান হচ্ছে ইআর, তার মানে ই হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, ভালো। এবার মধ্যবিন্দুর সংযোগ করলে আমরা রেখা পাবো হচ্ছে ডিই। তাহলে এবার আসো এখানে আর কোন কি বলা হয়েছে, কোন পি কিউপিএস, 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 আচ্ছা আর কোন আরপিএস, কোন আরপিএস, এই যে এইটা, এই যে দুইটা কোণ দেখো, দুইটা কোণ কিউপিএস আর হচ্ছে আরপিএস, এই দুইটা কোণ ভালো সমান। তার মানে এই যে পিএস রেখাটা হচ্ছে এই পি কোণের, অর্থাৎ কোণ কিউপি আর এর সমদ্বিখণ্ড, ভালো করে বুঝো। এইবার আসো এখানে ত্রিভুজ কোণটা, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত চাচ্ছে। এখানে প্রথমে ত্রিভুজ পিডিই, পিডি হচ্ছে এই ত্রিভুজটা, আমি এটাকে একটু রেড মার্ক করে দিই, একদম পুরোটাকে লাল করে দিই, দেখতে পারবা এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল মূল ত্রিভুজের ক্ষেত্রফলে কত, তো মূল ত্রিভুজটা হচ্ছে অনেক বড় একটা ত্রিভুজ, দেখো তুমি যদি এইরকমভাবে আঁকো, দেখো এই লাল হচ্ছে একটা, আর এইখানে এই হলো দুইটা,
আর এই হলো 3টা, এই হলো 4টা, এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে এইখানে আমি পাচ্ছি হচ্ছে একটা, কয়টা পাচ্ছি? লালের মধ্যে পাচ্ছি একটা, আর এখানে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার আরও 3টা আছে। তা লাল হচ্ছে একটা, আর PQR এর মধ্যে তুমি মোট পাচ্ছ 4টা। তাহলে PED এটা আগে আর এটা পরে, তাহলে PED এটা অনুপাত করলে আমরা পাবো 1:4, মানে 1:4, 1:4। তার মানে এইটার মধ্যে একটা, আর পুরোটা তোমার হচ্ছে পুরো ত্রিভুজের মধ্যে হচ্ছে 4টা। এই দেখো, আমরা যে ত্রিভুজটাকে এইভাবে একটু দেখাই, একটা ত্রিভুজ, 2টা, এই হলো 3টা, আর এই হলো 4টা। তাহলে এইটার মধ্যে আছে একটা, আর PQR এর মধ্যে আছে মোট 4টা। তাহলে 1:4। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, মানে হচ্ছে গ নাম্বারটা হচ্ছে এই কোশ্চেনের উত্তর। আচ্ছা, এরপরে 25 নম্বর প্রশ্ন আমাদের কি বলা হচ্ছে? 25 নম্বর প্রশ্ন বলা হচ্ছে চিত্রে। দেখো চিত্রে কি, চলো তো দেখি চিত্রে কি বলছে। এই দেখো চিত্রে এই যে QR সমান 2DE, QR কোনটা? QR হচ্ছে এইটা, এই যে, আর D হচ্ছে এইটা। D কিন্তু PQ এর মধ্যবিন্দু ছিল, আর E হচ্ছে PR এর মধ্যবিন্দু ছিল। তাহলে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্যে তার অর্ধেক, অর্থাৎ এই PD, এই DE হবে QR এর সমান্তরাল, আর DE হবে QR এর অর্ধেক। তো অর্ধেক যদি হয় QR এর, তাহলে এই দুইটাকে এ পাশে এনে গুণ করে দিতে পারো না? পারো তো অবশ্যই। তাহলে 2 এখানে ভাগ, এ পাশে গুণ হবে। তার মানে এই QR সমান হচ্ছে 2DE। QR সমান কি? 2DE। এ দেখো QR সমান 2DE, এটা সঠিক। এরপরে দেখো বলা হয়েছে কোন? PDE, মানে এই ছোট্ট ত্রিভুজটা PDE, আর হচ্ছে ত্রিভুজ PQR। তাহলে এই কোণটা কিন্তু দুইটা ত্রিভুজের মধ্যে কমন। দেখো আবার এই রেখা দুইটা সমান্তরাল হওয়ায় এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ হিসেবে সমান। আবার এই রেখা দুইটা সমান্তরাল হয়, DE আর PQR সমান্তরাল হওয়ায় এই কোণটা আর এখানকার আর কোণটা সমান। তার মানে এই কোণটা এইটার সমান, এই কোণটা এইটার সমান, আর এটা তো কমন কোণ, দুইজনের ক্ষেত্রেই সমান। তার মানে কোনো ত্রিভুজের 3টা কোণ পরস্পর সমান হলে ত্রিভুজ দুটিকে সদৃশ বলা হয়। তাহলে এইটাও সঠিক, ত্রিভুজ দুইটি সদৃশ। এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা কি বলা হচ্ছে যে এখানে দেখো যে, তো এটা তো আমাদের সঠিক ছিল, হিসাব দেখালাম, এটাও দেখালাম। এবার হচ্ছে QS আর হচ্ছে RS, আর PQ আর PR এদের অনুপাতটা সমান হবে কিনা, তার জন্য আমাকে ত্রিভুজটাকে আরেকবার একটু দেখতে হবে। দেখো আমরা বলছিলাম কি যে এই জায়গাতে এই PSটা এই কোণ P-কে দ্বিখণ্ডিত করে। তাহলে আমরা জানি ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে এবং কোণ সংলগ্ন বাহুদ্বয়কে অনুপাতে বিভক্ত করে। বিপরীত বাহু মানে QR, তাহলে এখানে অনুপাত হবে QS আর হচ্ছে RS, QS:RS। এত QS:RS বা SR, ঠিক আছে। আর কোণ সংলগ্ন বাহু একটা হচ্ছে PQ আর হচ্ছে PR, এটা PQ:PR, এটাও ঠিক আছে। এটা 14 নম্বর অধ্যায় কনসেপ্ট থেকে আমরা নিয়ে আসি। আর 6, 14, 15 টোটাল মিলাই কিন্তু MCQটা। তাহলে মানে টোটাল জ্যামিতি তুমি বুঝলে যে কোনো চ্যাপ্টার থেকে সকল MCQ সলভ করতে পারবা। তাহলে 1 সঠিক ছিল, 2 সঠিক ছিল, 3ও সঠিক। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো? 1, 2, 3 যখন সঠিক হয় তখন অ্যান্সার হয় ঘ। তো এই প্রশ্নের সাথে সাথে আমাদের আজকের যে টাইপটি ছিল, অর্থাৎ আজকের ক্লাসে যে যতটুকু তোমাদের জন্য আয়োজন ছিল ততটুকু শেষ হলো, এবং আমরা টাইপ 2 এর এমসিকিউগুলো আজকে সমাধান করলাম। সেখানে হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত বিভিন্ন ধরনের ক্ষেত্রফল, এবং আমরা সাথে সাথে বাহুর দৈর্ঘ্য, প্রস্থ এগুলোও নির্ণয় করা শিখলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবার নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।